সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অর্থনীতি ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর অর্থনীতির অর্থনীতি পরিচয় অধ্যায়টি থেকে আয়ের বৃত্তাকার প্রবাহ এবং নিখাত অবস্থায় বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক। তো আয়ের বৃত্তাকার প্রবাহের ক্ষেত্রে আমরা দ্বিঘাত বিশিষ্ট আয়ের বৃত্তাকার প্রবাহ সম্পর্কে জানব। এটা শুনে আপনারা বুঝতে পারছেন যে আসলে বিষয়টি কি হতে পারে। তো আমরা শুরু করি। একটি সরল অর্থনীতিতে দুই ধরনের প্রতিনিধি বা এজেন্ট থাকে, ভোক্তা বা পরিবার এবং উৎপাদক বা ফার্ম। এই দুই ধরনের প্রতিনিধির মধ্যে আয় ব্যয় কিভাবে চক্রাকারে প্রবাহিত হয় সেটাই হচ্ছে আসলে আয়ের বৃত্তাকার প্রবাহের চিত্রটা। তো আমরা যদি এই দুটি এজেন্ট নিয়ে একটু কথা বলি, ভোক্তা বা পরিবার হচ্ছে দ্রব্য ও সেবা ভোগ করে থাকে, আর উৎপাদক বা ফার্ম কি করে? এই দ্রব্য ও সেবা উৎপাদন করে থাকে। তাহলে বুঝতে পারছেন যে দ্রব্য ও সেবা আসলে ফার্ম থেকে পরিবারের কাছে আসে। আবার পরিবার তার বিনিময়ে ফার্মকে দিয়ে থাকে উৎপাদনের উপকরণ সমূহ, যেমন ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি। এই উৎপাদনের উপকরণ সমূহ পরিবার থেকে ফার্মের কাছে প্রবাহিত হয়। তো আশা করি আপনারা একদম প্রাথমিকভাবে বুঝতে পেরেছেন যে সরল অর্থনীতিতে এই দুটি প্রতিনিধির কাজ আসলে কি। তো আমরা বৃত্তাকার প্রবাহের চিত্রে চলে যাই। এখানে প্রথমেই আমরা ফার্ম সমূহ এই প্রতিনিধিটা দেখতে পাচ্ছি। তারপর দেখছি দ্রব্য ও সেবার বাজার। এরপরে আমরা আমাদের দ্বিতীয় প্রতিনিধি দেখছি পরিবার সমূহ। তারপর দেখছি উৎপাদনের উপকরণ সমূহের বাজার। এই যে দ্রব্য ও সেবার বাজার এবং উৎপাদনের উপকরণ সমূহের বাজার, এগুলো কিন্তু প্রতিনিধি নয়। প্রতিনিধি হচ্ছে শুধুমাত্র ফার্ম সমূহ এবং পরিবার সমূহ। বাজারগুলো হচ্ছে একটা মাধ্যম, কারণ ফার্ম এবং পরিবার তারা সরাসরি একজন আরেকজনের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে না। বাজারের মাধ্যমে তাদের কাছে যা আছে সেটা বিক্রয় এবং যা নেই সেটা ক্রয় করতে যায়। যেমন আমরা দেখি, ফার্ম সমূহ দ্রব্য ও সেবা বিক্রয় করে কোথায় গিয়ে? দ্রব্য ও সেবার বাজারে গিয়ে। আপনারা এই রেখাচিত্রের অ্যারোর দিকটা দেখেই বুঝতে পারবেন যে কোন দ্রব্যটা বা কোন জিনিসটা কোথা থেকে কোথায় যাচ্ছে। তো ফার্ম সমূহ দ্রব্য সেবা বিক্রয় করছে বাজারে এসে। এই বাজার থেকে দ্রব্য সেবা ক্রয় করছে কে? পরিবার সমূহ। এটুকু আমরা আগেই বলে এসেছি। এরপর দেখি পরিবার সমূহ উৎপাদনের উপকরণ যেমন শ্রম, ভূমি, মূলধন এগুলো উৎপাদনের উপকরণের বাজারে এসে বিক্রয় করছে। আর এই উৎপাদনের উপকরণ ক্রয় করছে ফার্ম সমূহ, সেটা বাজার থেকে। তো বুঝতেই পারছেন যে ফার্ম এবং পরিবার সমূহ তারা বাজার থেকেই তাদের ক্রয় বিক্রয়টা করে থাকে। এবারে আমরা অধিক গুরুত্বপূর্ণ প্রবাহটার দিকে চলে যাই। এই যে ফার্মগুলো উৎপাদনের উপকরণ ক্রয় করছে, তার বিনিময়ে তারা পরিশোধ করে কি? মজুরি, খাজনা এবং সুদ। অর্থাৎ শ্রমের বিনিময়ে মজুরি পরিশোধ করছে, ভূমির বিনিময়ে খাজনা এবং মূলধনের বিনিময়ে সুদ। তো এগুলো হচ্ছে স্বাভাবিকভাবে উৎপাদনের উপকরণ ক্রয় করার জন্য ফার্ম সমূহের ব্যয়। এই ব্যয়টা আবার আয় হিসেবে পরিবারের কাছে চলে আসছে। কেন? কারণ এই উপকরণগুলো আসলে পরিবার নিজে বিক্রয় করছে, কাজে ফার্ম যেটা পরিশোধ করবে সেটা পরিবার সমূহের আয় হিসেবে গণ্য হবে। এরপরে পরিবারগুলো এই আয় থেকে দ্রব্য ও সেবা ক্রয় করার জন্য অর্থ ব্যয় করছে, অর্থাৎ এই দ্রব্য সেবা ক্রয় করে তার মূল্য পরিশোধ করছে তার ওই আয়টা থেকে। সেটা কোথায়? দ্রব্য সেবার বাজারে, স্বাভাবিকভাবে যেখান থেকে সেটা ক্রয় করেছে। পরিবারের এই ব্যয়টা আবার আয় রূপে ফার্মের কাছে চলে আসছে, কারণ ফার্মই কিন্তু এই দ্রব্য সেবাটা বিক্রয় করছে, কাজে সেগুলো ক্রয় করে পরিবার যা পরিশোধ করবে সেটা কিন্তু ফার্ম সমূহের আয় হবে এবং ফার্ম বাজার থেকে তার সেই আয়টা গ্রহণ করে নিয়ে আসছে। তারপর ফার্ম তার এই আয়ের একটা অংশ বা পুরোটাই উৎপাদনের উপকরণ ক্রয় করার জন্য ব্যয় করে ফেলছে মজুরি, খাজনা, সুদ হিসেবে। তারপর সেটা আবার পরিবারের আয় হিসেবে পরিবারের কাছে চলে আসছে। এই যে পরিবারের আয়টাই ফার্মের ব্যয় হিসেবে গ্রহণ করা হচ্ছে, আবার ফার্মের ব্যয়গুলোই পরিবারের আয় হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই যে চক্রাকারে একজনের আয় আরেকজনের কাছে প্রবাহিত হচ্ছে, এটাই হচ্ছে আয়ের বৃত্তাকার প্রবাহ। আর সরল অর্থনীতিতে যেহেতু আমরা দুই ধরনের প্রতিনিধি বা এজেন্ট দেখি, কাজে এটাকে দ্বিঘাত বিশিষ্ট আয়ের বৃত্তাকার প্রবাহ বলা হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।
এবারে আমরা চলে যাই বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থায়, এবং আজকে আমরা শুধুমাত্র নিখাদ অবস্থায় অর্থনৈতিক ব্যবস্থাগুলো কি কি সেটা জানব। তো এর জন্য প্রথমে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে। অর্থনীতি সীমিত সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ ভোগ এবং সর্বোচ্চ কল্যাণ সাধনের জন্য সঠিক পথটি বাছাই করার নিরন্তর চেষ্টা চালায়। এটা আমরা জানি, আমরা পূর্বের ক্লাসে পড়ে এসেছি। সেই জন্য অর্থনৈতিক ব্যবস্থা সর্বদা তিনটি প্রশ্নের উত্তর খুঁজছে। কোন তিনটি প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কি উৎপাদন করব এবং কি উৎপাদন করব না। যেমন আমরা কি বন্দুক উৎপাদন করব নাকি কাপড় উৎপাদন করব। এটা রূপক অর্থে বোঝাচ্ছে যে আমরা কি আমাদের অর্থের বেশি অংশ প্রতিরক্ষার জন্য ব্যয় করব নাকি জনকল্যাণের জন্য ব্যয় করব। তো এটা এক এক দেশের কিন্তু এক এক ধরনের প্রয়োজনীয়তা থাকে। প্রথমেই সেই প্রয়োজনীয়তাটাই নির্ধারণ করতে হয়। তারপরে আমরা যা উৎপাদন করতে চাই তা উৎপাদন করার জন্য কি ধরনের প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করব। কাপড় কি আমরা শ্রম নিবিড় প্রযুক্তি তাঁত দিয়ে তৈরি করব নাকি পুঁজি নিবিড় মেশিনে তৈরি করব। অর্থাৎ আমার যদি দেশে জনসংখ্যা বেশি থাকে, শ্রমশক্তি বেশি থাকে, তাহলে কিন্তু আমরা শ্রম নিবিড় উৎপাদন কৌশলের দিকে যাব, অর্থাৎ যেই কৌশলে আমার শ্রমশক্তিকে বেশি কাজে লাগানো যাবে। আর যদি এরকম হয় যে আমার দেশে জনসংখ্যা কম অথচ মূলধন বেশি, তাহলে আমরা মূলধন কিংবা পুঁজি নিবিড় যন্ত্রপাতি, মেশিন ইত্যাদির মাধ্যমে আমাদের উৎপাদন কাজটা পরিচালনা করব। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এফিসিয়েন্সির জন্য, যে আমরা যখন উৎপাদন করব কতটা উপযুক্তভাবে এবং আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আমরা উৎপাদন করব। তারপরে আমরা যা উৎপাদন করব তা আমরা কাদের জন্য করব এবং কারা এটা ভোগ করব। তো এই তিনটি প্রশ্নকে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি যে আমরা কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব এবং কার জন্য উৎপাদন করব। এরপরে এই প্রশ্নগুলোর উত্তর প্রদানই হচ্ছে এক এক দেশের এক এক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান কাজ, এবং এক এক দেশ কিন্তু এক এক ভাবে এই প্রশ্নগুলোকে যাচাই করে এবং তার উপর ভিত্তি করে তাদের অর্থনৈতিক কর্ম পরিকল্পনাটা নির্ধারণ করে। এক্ষেত্রে আমরা প্রধানত তিনটি পন্থার সন্ধান পাই যে কিভাবে এই উৎপাদন কাজগুলো পরিচালনা হবে, এবং সেই হিসেবে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে প্রধানত তিনটি মূল পদ্ধতিতে বিভক্ত করা যায়। তো নিখাদ অবস্থায় এই তিনটি মূল পদ্ধতি কি সেগুলোর বৈশিষ্ট্যই আমরা এরপরে জেনে নেব। তো প্রথমেই আসে আমাদের বাজার পদ্ধতি বা ধনতান্ত্রিক পদ্ধতি, মার্কেট সিস্টেম অর ক্যাপিটালিস্ট সিস্টেম। তো এটার প্রথম বৈশিষ্ট্যটা কি? এই পদ্ধতিতে সমস্ত সিদ্ধান্ত বাজারের যুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। বাজারের আপেক্ষিক চাহিদা নির্ধারণ করে দেবে উৎপাদনের বিন্যাস। বাজারটা কি? বাজার হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে ক্রেতা এবং বিক্রেতা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দ্রব্যের দাম এবং পরিমাণ নির্ধারণ করে থাকে। তো এই যখন ক্রেতা এবং বিক্রেতাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং একটা বাজারে যখন অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, তখন কিন্তু দ্রব্যের ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ধারণ হওয়া খুবই সহজ। বাজার পদ্ধতি বা ধনতান্ত্রিক পদ্ধতিতে ক্রেতা বিক্রেতাকে এই স্বাধীনতা দেওয়ার মাধ্যমেই অর্থনৈতিক সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষির মাধ্যমে নির্ধারণ করবে যে বাজারে কোন দ্রব্য কতটুকু পরিমাণে কত দামে ক্রয় বিক্রয় করা হবে। এরপরে যে প্রযুক্তিতে একটি পণ্য তৈরি করার বাজার নির্ধারিত খরচ সর্বনিম্ন, সেই প্রযুক্তি ব্যবহার করে ওই পণ্য তৈরি হবে। যেহেতু বিক্রেতা এবং উৎপাদকের স্বাধীনতা রয়েছে, কাজে তারা দেখবে যে কোন পদ্ধতিতে তাদের সবচেয়ে বেশি লাভ হবে, এবং যে প্রযুক্তিতে পণ্য তৈরি করার খরচ সবচেয়ে কম হবে তারা অবশ্যই সেই প্রযুক্তিটা ব্যবহার করারই পক্ষপাতী হবে। এরপরে বাজারে যে উৎপাদনের উপকরণের দাম যেরকম নির্ধারিত হবে, মালিকেরা ঠিক সেরকম আয় ও ভোগ করবে। যেটা আমরা পূর্বেই বলেছি যে বাজারে যেভাবে ভারসাম্য দাম পরিমাণ নির্ধারিত হবে, সেই দামে কিন্তু দ্রব্যের ক্রয় বিক্রয় হবে, ভোক্তারাও সেই পরিমাণ অর্থ পরিশোধ করবেন এবং যারা উৎপাদক বা বিক্রেতা তারাও সেই পরিমাণ আয় এবং ভোগ করবেন।
তো এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ধনতান্ত্রিক ব্যবস্থায় ক্রেতা বিক্রেতা হচ্ছেন ব্যক্তিগতভাবে সমস্ত সম্পদের তথা উৎপাদনের উপকরণের ব্যক্তি মালিক এবং বাজারে তাদের আন্তঃক্রিয়ার মাধ্যমেই এসবের দাম ও অন্য সবকিছু নির্ধারিত হয়। অর্থাৎ এখানে ক্রেতা বিক্রেতার পূর্ণ স্বাধীনতা থাকে। এরপরে আমরা চলে যাই নির্দেশমূলক পদ্ধতি বা কমান্ড সিস্টেম। এখানের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই পদ্ধতিতে কি উৎপাদন হবে তা নির্ধারণ করে দেয় কে? কেন্দ্রীয় কর্তৃপক্ষ। আমরা বুঝতেই পারছি যে এটা পূর্ববর্তী অর্থনৈতিক পদ্ধতি থেকে অনেকটাই আলাদা। পূর্বের বাজার পদ্ধতিতে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতা বিক্রেতার পূর্ণ স্বাধীনতা থাকে। এরপরে এখানে সমস্ত সম্পদ ও উৎপাদন উপকরণের মালিক হচ্ছে রাষ্ট্র বা সমাজ। তাদের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রণালয় চূড়ান্ত বিচারে কি উৎপাদিত হবে, তার জন্য কি প্রযুক্তি বাছাই হবে, কার কি দাম হবে, কার কি আয় এবং ভোগ হবে সবকিছু নির্ধারণ করে দেয়। তো এখানে বোঝা যাচ্ছে যে কারোরই কিন্তু কোনো স্বাধীনতা থাকে না, এমনকি উৎপাদনের উপকরণের মালিকানাও কিন্তু সরকারের থাকে। কাজে কে কতটুকু কি উৎপাদন করবে, সেটা কি পরিমাণ দামে বিক্রি করবে, উৎপাদনের উপকরণ সমূহ কতটুকু ভোগ করবে, এই সব কিছুই কিন্তু ওই সরকারের প্রতিনিধি কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে। তাদের এই আদেশ অনেকটা আইনের মতো সকল অর্থনৈতিক খেলোয়াড়কে মেনে চলতে হয়। তাই এই ব্যবস্থাকে নির্দেশমূলক ব্যবস্থা বা কমান্ড সিস্টেম হিসেবে অভিহিত করা যায়। অর্থাৎ ক্রেতা বিক্রেতা উৎপাদক ভোক্তা মালিক শ্রমিক যারাই আছে তাদের প্রতিটি অর্থনৈতিক কার্যক্রম কিন্তু দিক নির্দেশনা দেয়া থাকে নির্দেশমূলক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে। এরপরে দেখি এই ব্যবস্থায় ব্যক্তি স্বার্থ বা মুনাফার চেয়ে সামাজিক স্বার্থ বা সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়। বাজার বা ধনতান্ত্রিক পদ্ধতিতে আমরা দেখেছি যেহেতু ক্রেতা বিক্রেতার স্বাধীনতা থাকে, তারা কিন্তু অবশ্যই ব্যক্তি স্বার্থ উদ্ধারের চেষ্টা করে। কিন্তু নির্দেশমূলক পদ্ধতিতে যেহেতু সরকার বা রাষ্ট্র সব ধরনের নির্দেশনা দিয়ে থাকে, কাজে এখানে সামাজিক স্বার্থ বা সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দেয়া হয়। এরপরে আমরা সবশেষে চলে যাই প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা বা ট্র্যাডিশনাল ইকোনমিক সিস্টেম। এর বৈশিষ্ট্যগুলো দেখি। পৃথিবীতে কোনো কোনো প্রাচীন সমাজে যে আদিম অর্থনীতি রয়েছে সেখানে রাষ্ট্রীয় বা পরিকল্পনা কমিশন বা মুক্ত বাজারের কোনো শক্তিশালী উপস্থিতি নেই। অর্থাৎ এর পূর্বে আমরা যে দুটি অর্থনৈতিক পদ্ধতি রেখে এসেছি সেগুলোর উপস্থিতি নেই। সেসব সমাজে ব্যক্তি সচরাচর ধর্মীয় মূল্যবোধ বা আবহমান কাল ধরে চলে আসা প্রথা অনুযায়ী অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনা করে থাকেন। এরপরে এসব অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু প্রথা এবং সামাজিক বিশ্বাসী সবকিছু নির্ধারণ করে দেয়, সেহেতু এসব অর্থনৈতিক ব্যবস্থাকে প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। আমাদের দেশে আদিবাসী জনগোষ্ঠীর অর্থনৈতিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের আদিম সম্প্রদায়ের অর্থনৈতিক ব্যবস্থা বা কোনো কোনো ইসলামী দেশে ইসলামী শরিয়া ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে এর পূর্ববর্তী কোনো অর্থনৈতিক ব্যবস্থারই অন্তর্ভুক্ত হয় না এবং এটার মূল ভিত্তি হচ্ছে প্রথা, সামাজিক আচরণ, ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় দিক নির্দেশনা ইত্যাদি। যে সমাজে যে ধরনের প্রথা বা ধর্মের প্রাধান্য রয়েছে সেই সমাজে কিন্তু সেই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে। এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হয়ে গেল। আশা করি আয়ের বৃত্তাকার প্রবাহ এবং নিখাদ অর্থনৈতিক ব্যবস্থাগুলো সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা লাভ হয়েছে। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।